ইউক্রেন ইস্যুতে মুখোমুখি আমেরিকা ইউরোপ। মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কি টিকতে পারবে ইউক্রেন? কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। প্রতিবেশী দেশগুলোর সাথে কি বাণিজ্য যুদ্ধে জড়াবে আমেরিকা? 60 ঘন্টা বরফের নিচে আটকা ছিলেন 54 শ্রমিক। প্রাণপণ চেষ্টার পর তাদের কি জীবিত উদ্ধার করা গেছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইউক্রেন ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই মিত্র আমেরিকা ও ইউরোপ। ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া বন্ধের ঘোষণার পরই কিয়েভকে সাহায্য দেওয়ার কথা জানিয়েছে ইউরোপ। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কি টিকে থাকতে পারবে ইউক্রেন? রাশিয়াকে সামরিকভাবে মোকাবিলা করার সক্ষমতা আছে কি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত 27 দেশের? সার্বিক প্রেক্ষাপটে কোন পক্ষের সামরিক শক্তি কতটা, তা নিয়ে চলছে ব্যাখ্যা বিশ্লেষণ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির তিক্ত সম্পর্কের জেরে ব্যাপক চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তিক্ততার জেরে এরই মাঝে ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ইইউর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। হাঙ্গেরি সহ কেউ কেউ ইউক্রেনের সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে। এরপরও কিয়েভে সহায়তা অব্যাহত রাখলে রাশিয়ার সাথে ইইউর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। বরাবরই এই যুদ্ধ থেকে ন্যাটো ও ইউরোপের দেশগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছে মস্কো। অন্যথায় হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। তবে তা যেন কানেই তুলছে না ইইউ। এ অবস্থায় রাশিয়ার সাথে ইইউ সংঘাতে জড়ালে সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের, এবং তা পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে অনেকের আশঙ্কা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আদৌ কি রাশিয়ার বিরুদ্ধে টিকতে পারবে ইউরোপীয় ইউনিয়ন? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এরই মাঝে ইইউ ও রাশিয়া যুদ্ধে জড়ালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। উদ্ভূত বাস্তবতায় রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক শক্তির তুলনা প্রতিতুলনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, এককভাবে রাশিয়ার কাছে যত পারমাণবিক অস্ত্রের মজুদ আছে, ইইউ অন্তর্ভুক্ত 27টি দেশ তার কাছে নগণ্য। আসলেই কার সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী তা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এ নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। ইউরেশিয়ান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার তুলনায় ইইউ অন্তর্ভুক্ত 27টি দেশের মোট সামরিক বাজেট বেশি হলেও পরমাণু অস্ত্রসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রাশিয়া। রাশিয়ার বার্ষিক সামরিক বাজেট $86.4 বিলিয়ন। অন্যদিকে ইইউর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ $300 বিলিয়ন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা 10 লাখ হলেও ইইউর হাতে আছে 13 লাখ সেনা সদস্য। তবে রিজার্ভ বাহিনীর ক্ষেত্রে এগিয়ে রাশিয়া। তাদের হাতে আছে 20 লাখ রিজার্ভ সৈন্য। ইইউর রিজার্ভ সৈন্য সংখ্যা 17.5 লাখ। রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে 12,267টি। ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র 4,377টি। এছাড়া রাশিয়ার সাঁজোয়া যুদ্ধযানের সংখ্যা 1,24,172টি। অন্য পক্ষের হাতে সাঁজোয়া যুদ্ধযান আছে 30,510টি। এদিকে রাশিয়ার মোট কামানের সংখ্যা 18,266টি, যার মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুড়তে সক্ষম কামান 6,443টি। ইইউর মোট কামান সংখ্যাই 6,416টি। এর মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুড়তে সক্ষম 1,965টি। এছাড়া রাশিয়ার রকেট ছুড়তে সক্ষম কামানের সংখ্যা 4,331টি। অপরপক্ষের কাছে এর পরিমাণ 778টি। অন্যদিকে সামরিক বিমানের ক্ষেত্রে সামান্য এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন। তাদের হাতে আছে মোট 5,392টি সামরিক বিমান, যার মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট 1,473টি। মোট রুশ সামরিক বিমানের সংখ্যা 4,418। এর মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট 1,411টি। এর বাইরে রুশ সামরিক হেলিকপ্টারের সংখ্যা 1,665টি হলেও ইইউর সংগ্রহ 2,330টি। নৌশক্তিতে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে ইইউ।
তাদের মোট নৌযানের সংখ্যা ১৩৮৫। রাশিয়ার মোট নৌযান ৬৫৩টি। এছাড়া ইইউর বিমানবাহী রণতরী ৩টি। রাশিয়ার কাছে বিমানবাহী রণতরী আছে ১টি। এসবের বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সংখ্যা যথাক্রমে ১৭ ও ৭৮টি। রাশিয়ার মজুদ যথাক্রমে ১৪ ও ১১টি। অন্যদিকে রুশ করভেট ও সাবমেরিন সংখ্যা যথাক্রমে ৮০ ও ৬৬টি। ইইউর মজুদ যথাক্রমে ২৩ ও ৫৯টি। এদিকে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে ৫,৮৮৯টি। বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র ৫১৯টি। সার্বিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পরমাণু যুদ্ধের সূচনা হলে রাশিয়া ইইউর চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেই প্রতিরোধ গড়তে সক্ষম হতে পারে তারা। যদিও পরমাণু অস্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে বেশ পেছনে। যুক্তরাষ্ট্রের মজুদ পরমাণু অস্ত্র ৩,৭০০-র কিছু বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, মঙ্গলবার থেকে নতুন শুল্ক কার্যকর হবে। এই শুল্ক দুই দেশকে অবৈধ মাদক ও অভিবাসী প্রবাহ কমানোর জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল এই দুই দেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কানাডা ও মেক্সিকোর উপর মার্কিন শুল্ক আরোপ অব্যাহত রাখার সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হবে। বিবিসির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্পের দাবি, অবৈধ মাদকদ্রব্য অভিবাসীদের প্রবাহ কমাতে এই আমদানি শুল্ক দুই দেশকে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এর কারণে আমেরিকান ভোক্তাদের কিছু পণ্যের জন্য অতিরিক্ত মূল্য প্রদান করতে হতে পারে। এর আগে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করেছিলেন। তবে এই ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপের প্রস্তাবটি ১ মাসের জন্য স্থগিত করেছিলেন। এদিকে আমেরিকার দুই প্রধান ব্যবসায়িক অংশীদারের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বন্ধ করার জন্য বেইজিং যথাযথ কাজ করছে না এমন অভিযোগের প্রতিক্রিয়ায় চীনা পণ্য আমদানির ওপরও ১০% শুল্ক আরোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। কানাডা, মেক্সিকো ও চীন এই তিন দেশই জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানাবে। এতে বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করার কথা জানান। নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত সামনে আসে। বিনিময়ে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়। সমঝোতা অনুযায়ী কানাডা একজন ফেন্টানিল জার নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে ১০,০০০ সৈন্য পাঠাবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেন বাউমের কয়েক দফা ফোন আলাপের পর সেই সমঝোতা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল কানাডা ও মেক্সিকো। ফলে যদি ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি বজায় রাখেন তাহলে উভয় দেশই প্রতিশোধমূলক প্রতিক্রিয়া জানানোর ইঙ্গিত দিয়েছে। এখন শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়ার পর এই দুই প্রতিবেশী দেশ কী পদক্ষেপ নেবে সেটি এখন দেখার অপেক্ষা। ইফাত জাহান, বাংলা ভিশন। এদিকে বাড়তি শুল্ক আরোপের ঝক্কি এড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পরও ট্রাম্প প্রশাসনের মন না গলায় জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল। যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করতে সম্প্রতি হুইস্কি, মোটরসাইকেলের মতো একগুচ্ছ মার্কিন পণ্যে আমদানি শুল্ক কমিয়েছে ভারত। এরপরও যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের নড়চড় হয়নি। এমন অবস্থায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করে রবিবার জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল। সাথে আছেন বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সফরে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ছাড়াও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য নীতি নিয়ে স্পষ্ট ধারণা নেবেন তারা। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করার পরও আগামী এপ্রিলের শুরুতেই ভারতীয় পণ্যে উচ্চ হারে আমদানি শুল্ক আরোপে ঘোষণা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি
মার্চ থেকে বাড়তি শুল্ক কার্যকর হয়েছে কানাডা আর মেক্সিকোর উপর। এমন পরিস্থিতিতে ভারতের উপর বাড়তি শুল্কের বোঝা কার্যকর হওয়ার আগেই তা থামানোর চেষ্টায় নেমেছে নয়াদিল্লি। ভয়াবহ তুষার ধসের পর ধাতব কন্টেইনারের নিচে চাপা পড়েছিলেন 54 শ্রমিক। প্রায় 60 ঘন্টা চেষ্টার পর তাদের খোঁজ মেলে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের মানা গ্রাম সংলগ্ন একটি নির্মাণ শিবিরে। কাজ চলার সময় ভয়াবহ তুষার ধস হলে তারা আটকা পড়ে। শেষ পর্যন্ত কতজনকে জীবিত উদ্ধার করা গেছে, কতজন প্রাণ হারিয়েছেন, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। তাপমাত্রা শূন্যের কাছাকাছি। তুষার ধসের কারণে বরফের স্তূপে আচ্ছাদিত হয়ে আছে পুরো এলাকা। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেই ধাতব কন্টেইনারে আটকা ছিলেন প্রায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি কনস্ট্রাকশন ক্যাম্পেই ঘটল এমন ঘটনা। শুক্রবার উত্তরাখণ্ডের মনাগ্রাম সংলগ্ন একটি নির্মাণ শিবিরে তুষার ধসের ঘটনা ঘটে। এতে ধাতব কন্টেইনারের ভেতরে 54 জন শ্রমিক আটকা পড়েন। তবে অবাক করা বিষয় হল, বদ্ধ অবস্থাতেই শ্রমিকরা প্রায় 2 দিন ধরে জীবিত থাকতে পেরেছেন। ধাতব কন্টেইনারগুলোর ভেতরে পর্যাপ্ত অক্সিজেন থাকায় প্রাণে বেঁচে যান তারা। রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা ওই ধাতব কন্টেইনারগুলোতেই থাকতেন। তুষার ধসের পর সেগুলোর ভেতর আটকা পড়েন তারা। পর্যাপ্ত অক্সিজেন থাকায় উদ্ধারকারীরা বের করে আনার আগ পর্যন্ত এই কন্টেইনারগুলোই ছিল তাদের বেঁচে থাকার ভরসা। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। 3 দিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোন সহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযানে নামে। উদ্ধার কাজে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি, ভিকটিম লোকেটিং ক্যামেরা ও থার্মাল ইমেজিং ক্যামেরা। এছাড়াও দিল্লি থেকে আনা হয় গ্রাউন্ড পেনিট্রেশন রাডার এবং প্রশিক্ষিত অ্যাভালাঞ্চ রেস্কিউ ডগ। মারাত্মক তুষারপাত, বৃষ্টি ও পাহাড়ি ধসের প্রতিকূলতার মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যান তারা। রবিবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 60 ঘন্টার চেষ্টায় চালানো উদ্ধার অভিযানে আটকা পড়াদের মধ্যে 46 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় 8 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার হওয়া অনেক শ্রমিককে উত্তরাখণ্ডের যোশীমঠ ও ঋষিকেশ শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কখন কিভাবে সবকিছু ঘটে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। তুষার ধসের সময় আমরা আমাদের কন্টেইনারের ভেতরেই ছিলাম। তুষার ধস এতটাই প্রচণ্ড ছিল যে পুরো কন্টেইনার উল্টে যায় এবং দূরে ছিটকে পড়ে। স্থানীয়দের সূত্র মতে, যেখানে তুষারধস হয়েছে সেখানে কোনো স্থায়ী বসতি নেই। সাধারণত শীতের সময় সীমান্ত সড়ক নির্মাণে কাজ করা শ্রমিকরা সেখানে অবস্থান করেন। পরিবেশবিদরা বলছেন, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে ব্যাপক বন উজাড় এবং অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের কারণে প্রায় 6000 মানুষের মৃত্যু হয়েছিল, যার জেরে সেখানকার উন্নয়ন প্রকল্প পর্যালোচনার দাবি উঠেছিল। এরপর 2021 সালে হিমালয়ের এই রাজ্যে হিমবাহের একটি খণ্ড নদীতে পড়ে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়। ওই ঘটনায় প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দুর্নীতি মামলায় আবারও আদালতে হাজির হয়ে বিচার কার্যক্রমে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এই মামলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 15তম হাজিরা এটি। মঙ্গলবার রাজধানী তেল আবিবে অবস্থিত জেলা আদালতে পক্ষের আইনজীবীদের নিয়ে হাজির হয়ে বিচার কার্যক্রমে অংশ নেন তিনি। শুনানি চলাকালে নিজেকে নির্দোষ দাবি করে ব্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু। 2019 সালে তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, জালিয়াতি আর আস্থা ভঙ্গের 3টি মামলা হলে 2020 সালের 24 মে থেকে এই বিচার চলছে। ইসরায়েলের আইনে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার বাধ্যবাধকতা নেই। দেশের মাটিতে দুর্নীতি মামলার আসামি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে 2024 সালের নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। জেরুজালেমে অবস্থিত মসজিদ আল আকসা, স্বয়ং আল্লাহ নাম রেখেছেন এই মসজিদের, অথচ সেই মসজিদ এখন দখলদার ইসরায়েলিদের দখলে। নির্মাণের পর থেকে এই মসজিদটি সাক্ষী হয়েছে নানান ঘটনার। ইমরান মাহমুদের ধারাবাহিক আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে মসজিদ আল আকসা। মসজিদ আল আকসা ইসলাম ধর্মের 3য় পবিত্রতম স্থাপনা। এই মসজিদটি ছিল
মুসলমানদের প্রথম কিবলা। মুসলিমদের অধিকারে থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে এই পবিত্র মসজিদটি। মসজিদ আল আকসার অতীত ও বর্তমান নিয়েই আজকের আয়োজন। আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরে। মসজিদ আল আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিসসালামের কাবা নির্মাণের ৪০ বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিসসালামের নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসসালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। কুরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইতুল মাকদাস। পরবর্তীতে পবিত্র কোরআনে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার ক্রম হিসেব করলে মক্কা ও মদিনার পরেই আল আকসার অবস্থান। কাবার পূর্বে মুসলিমদের কিবলা ছিল এই মসজিদটি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শুরুর দিকে মুসলিমরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা অন্যতম। হাদিসের মতে মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথম মসজিদুল আকসায় যান এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন। মসজিদ আল আকসা কোনো একক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরও 5টি মসজিদ রয়েছে। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাতবদল হয়, আর এ সময় মসজিদের ব্যাপক পরিবর্তন হয়। 1969 সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই না, এরপরও বেশ কয়েকবার মসজিদে নিরস্ত্র মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে 2 বার মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। পরে খলিফা আলী আজ জাহির মসজিদটি সংস্কার করেন। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলীর সংস্কার করা মসজিদ। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় 450 বছর পর আবারও মসজিদটি নিয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের দখলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতনের পর বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে এবং পরবর্তীতে 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন। ইসরায়েলের দখলে যাওয়ার পর আল আকসায় বারবার হামলা হয়, বারবার রক্তাক্ত করা হয় মুসলিমদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলিমদের বিশ্বাস শীঘ্রই আবারও আল আকসা মসজিদ মুসলমানদের দখলে আসবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।